শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকে ঈদের তৃতীয় দিন। কিছু কথা বলার জন্য আসলাম। আমি লীগের একটা আত্মসমালোচনা করি, কারণ আমি নিজেও ছাত্র সংগঠন করে আসছি, ছাত্রলীগ করে আসছি, সাবেক ছাত্রলীগ নেতা। আমার কিছু কথা বলার আছে। আওয়ামী লীগের বিদেশে বসে যেসব নেতারা টকশো করে, তাদের টকশোর কথা এবং ভাষা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমার খুবই বিরক্ত লাগে। মানে সাংগঠনিক তৎপরতা তার নিজ নিজ এলাকায় কতটুকু করতেছে তারা নিজেরাই ভালো করে জানে। না হলে তৃণমূল এত অসহায়, এত দুর্বিষহ জীবনযাপন করতো না, এবং তাদের পরিবার সহ। আজকে দেখেন জামাত শিবির এত প্রতিষ্ঠিত কেন? ওরা 2-3টা পলিসি অবলম্বন করছে। ভালো পলিসি, মধ্যম ভালো পলিসি এবং খারাপ পলিসি। ওদের পলিসি নিয়ে আলাপ নাই করলাম। 2016 সালে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ছাত্রলীগের একটা কর্মশালা ছিল। এই কর্মশালায় আমরা অংশগ্রহণ করার পরে ওইখানকার আমাদের কিছু পরিচিত ভাই বাদাররা ছিল, বোনেরা ছিল ইডেন কলেজের। তো জানতে পারলাম যে ওই সময়টায় সিট বাণিজ্য হতো। এক একটা সিট নতুন নতুন ছাত্ররা আসতো, তাদের কাছে বিক্রি করা হতো 10,000, 15,000 এরকম ওই সময়। আমি আমার পরিচিত জনদের যাদের সাথে কথা বলতাম তাদেরকে বললাম, হ্যাঁ তোমরা এটা কি করতেছো? এটা তো ঠিক হচ্ছে না। প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসতেছে, তোমরা ওদের থাকার ব্যবস্থা করে দিবা, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবা। দেখা গেছে অনেক গরিব মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করতে আসছে, তাদের টিউশনির ব্যবস্থা করে দিবা। এই সুযোগটাই নিছে বাংলাদেশ ছাত্র শিবির বিভিন্ন নামে। এই সুযোগটাই তারা কাজে লাগিয়েছে, এবং পুরা ইয়াং জেনারেশনটা তারা ক্যাপচার করছে। নট অনলি ঢাকা ইউনিভার্সিটি, সারা বাংলাদেশ। এটা সত্য কথা, এটা মানতে হবে সবার। ভবিষ্যতে যারা ছাত্র রাজনীতি করবেন তারা ওই টাকার পিছনে দৌড়াবেন, মানবতাবোধ এবং ছাত্রদের অধিকার আদায়ের কাজ করবেন না, ওই ছাত্র রাজনীতি আর নাই সামনে। ভুলে যান। আমরা যখন করছি তখন আমরা গরিব ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা করে দিয়েছি। টাকা না থাকলেও তাদের আর্থিক সহযোগিতা করেছি, কখনো নাম প্রকাশ করি নাই। এবং বিভিন্ন কলেজের ফর্ম ফিল আপ এবং মাসিক বেতন দেওয়ার ক্ষেত্রেও আমরা তাদেরকে সহযোগিতা করেছি। পরবর্তীতে ছাত্রলীগের রাজনীতি ভালো ছিল না, পদ বিক্রি হতো। বিক্রি হওয়ার কারণে আপনার গুপ্ত রাজনীতি ঢুকে গেছিল। যেমন সাদিক খান ছাত্রলীগ করতেন, হাসনাত আবদুল্লাহ ছাত্রলীগ করতেন, সারজিদ আলম ছাত্রলীগ করতেন। ওদের মতো গুপ্তরা কিন্তু ছাত্রলীগে ঢুকে বিভিন্ন অরাজকতা তৈরি করেছে। বুয়েটের মতো, বুয়েটের ঘটনাটা অনেক খুব বিপজ্জনক এবং ডেঞ্জারাস ছিল। এরকম গুপ্ত থেকেই ছাত্রলীগের বদনাম তৈরি করেছে। সঠিক আদর্শের, সঠিক নীতির, বঙ্গবন্ধুর আদর্শের, বঙ্গবন্ধুর নীতির, চিন্তা, শিক্ষা, শান্তির, প্রগতির একটা বিজ্ঞান ভিত্তিক ছাত্র রাজনীতির গঠনের জন্য যে আমাদের আন্দোলন ছিল, ওই ছাত্রলীগের পরবর্তীতে কমিটিগুলোতে এগুলা করতে পারে নাই। ওরা হল বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এগুলো নিয়ে ব্যস্ত ছিল। পদ বিক্রি করা এগুলো না করলেও পারত।
এগুলো করার কারণে জেনারেশন টু জেনারেশন অনেক গ্যাপ পড়ে গেছে এবং খুব বিরক্ত তৈরি হয়ে গেছিল। এই সুযোগটাই বাংলাদেশ জামাতের ছাত্র সংগঠন বাংলাদেশ শিবির এটা কাজে লাগিয়েছে। তাদের থাকার ব্যবস্থা করেছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এবং ইনকাম করতে পারে যেন তাদের বিভিন্ন কোচিং সেন্টারে তাদের সুযোগ করে দিয়েছে যেন একটু আর্থিক আর্ন করতে পারে। এই সুযোগটাই ওরা নিয়েছে। তিতা কথা হলো, এটা সত্য কথা। আরেকটা বিষয় হলো, তৃণমূলের যেসব নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যারা আমরা জেল খেটেছি, জামিন নিয়ে বের হয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে, তাদেরকে আওয়ামী লীগের তরফ থেকে কোনো আর্থিক সহযোগিতা বা একটা ফান্ড তৈরি করা বা আইনি সহযোগিতা কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। তারা যে বিদেশে বসে কি করতেছে আল্লাহই জানে। তারা টকশোতে আসলে বিরক্ত লাগে আমার কাছে, মেজাজ গরম হয়ে যায়। কই জিল্লুর রহমানের মতো নেতৃত্ব, কই শহীদ আশরাফুল ইসলামের মতো নেতৃত্ব নাই। দেখেন, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা আমর হোসেন আমু জেল খাটতেছেন, তার বয়স হয়ে গেছে। এটা দেখেও তো যারা ইয়াং ছাত্র নেতারা সাবেক হয়েছেন, ইয়াং যারা আমাদের সিনিয়র যারা তাদেরকে ফলো করতাম, তারা বিদেশে আছেন, তারা তো দেশে আসতে পারেন, জেল কাটতে পারেন, সমস্যা নেই, তো জামিন নিতে পারেন। এখন তো আর প্রবলেম নেই। তো বর্তমান বিএনপি সরকারের কাছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলবো যে আপনারা রিকনসিলেশন করেন, একটা ভারসাম্য আনার চেষ্টা করেন। তারেক জিয়া যেভাবে রাজনীতি করতেছে আর যেভাবে তিনি পলিসি মেকিং করতেছে, দেখতেছি একটা ভারসাম্য আনার চেষ্টা করতেছে। যদি বলি যে করতেছে না, তাহলে তো মিথ্যা কথা বলা হবে আমার জন্য। দেখতেছি উনি একটা ভারসাম্য আনার চেষ্টা করতেছেন। এখন দেখার বিষয় সামনে কি হয়। তবে আমি মূল পয়েন্টের কথাটা, দুর্বলতার কথাটা বললাম। হ্যাঁ, এর জন্য এই সুযোগটা তৈরি হয়েছে। তারপর তো মেটিকুলাস ডিজাইন, তারপর হলো বিভিন্ন জঙ্গি সংগঠন ইনফ্লুয়েন্স, পাকিস্তানি জঙ্গি সংগঠন, এগুলা হলো আনঅফিসিয়াল কথাবার্তা। হ্যাঁ, আমরা জানি এটা হয়েছে, দেশের মানুষ সবাই জানে এটা হয়েছে, কিন্তু কেউ বলবে না, মুখ দিয়ে সাহস পাবে না। তবে যেটা দরকার, দেশের মানুষের শান্তির জন্য রিকনসিলেশন দরকার। একটা বিশাল জনগোষ্ঠীর সমর্থক একটা সংগঠনকে, ঐতিহ্যবাহী সংগঠন যে স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিছে, এই সংগঠনকে অফ করে রাখাটা ঠিক হবে না। এটা দেশের জন্যই খারাপ। স্বাধীনতা বিরোধী শক্তিটা মাথাচাড়া দিয়ে আরও বেশি করে ঘাড়ে চেপে বসবে, তখন ঘাড়ে চেপে বসবে। তখন দেখা যাক কি হয়। আমরা তো আশা করতেছি, আমরা আশা করি জননেত্রী শেখ হাসিনা তিনি দেশে আসবেন এবং শক্তভাবে আসবেন। আমরাই তাকে আনাবো, অবশ্যই গণতান্ত্রিক পন্থায়, শান্তির পন্থায়। উনি যদি উগ্রবাদী চিন্তাভাবনাই করতেন, 5ই আগস্টের পরবর্তী সময় থেকে উনি ডিক্লেয়ার দিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকতেন না বা লুকিয়ে থাকতেন না, প্রতিহত করতেন। কিন্তু উনি শান্তির দিকে গেছেন। তিনি এখনও শান্তি চান। হ্যাঁ, আমাদের কিছু নেতাকর্মীদের অনেক ভুল ত্রুটি আছে। আমাদের নেতাকর্মীর ভুল ত্রুটির কারণে আমাদের সংগঠনের, বাংলাদেশ আওয়ামী লীগের এই অবস্থাটায় পরিণত হয়েছে। যারা ভুল ত্রুটি করছে, দুর্নীতি করেছে, অন্যায় করেছে, তাদের শাস্তি হোক। এটা শুধু আমাদের বেলায় না, 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে মব কালচার, যারা মব করেছে, যারা চাঁদাবাজি করেছে, যেসব উপদেষ্টারা দুর্নীতি করেছে, তাদেরও শাস্তি হোক।
পুলিশ হত্যার শাস্তি হোক, এগুলো আমাদের দাবি। আমরা চাই এগুলা, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক। ওই বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ওই দিন ত্যাগ করতে হবে। দেশের খারাপ সময়ে ক্রান্তি লগ্নে অবশ্যই সরকারের পাশে থাকতে হবে, যদি সেই সরকার দক্ষ হয়। এত ফাসিস্ট বলে, ফাসিস্ট একটা 18 মাসের একটা ফাসিস্ট সরকার ফেলে দিয়ে আসছি আমরা, সময় পার করে আসছি আমরা। ফেলে দেওয়া মানে সময় পার করে আসছি। এটা হলো ইউনূসের ফাসিস্ট সরকার, জঙ্গি সরকার। এটা সবাই বলতেছে, ওপেন সিক্রেট, ওপেনলি বলতেছে এখন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।